নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন গল্প নিয়ে, এবং আজকে আবার নতুন স্বাদের গল্প নিয়ে। আমার চ্যানেলে তো আপনারা বিভিন্ন ধরনের গল্প শোনেন, কখনো প্রেমের গল্প, কখনো ভয়ের গল্প, কখনো অলৌকিক গল্প, কখনো বা সামাজিক গল্প কিংবা গোয়েন্দা গল্প। আজকে এনেছি ঐতিহাসিক গল্প, একেবারে অন্য স্বাদের। প্রমথনাথ বিশির লেখা একটি গল্প আজকে পড়ে শোনাব। গল্পের নাম প্রায়শ্চিত্ত। নেপালের দক্ষিণাঞ্চলে ভারত সীমান্তের কাছে প্রাচীন শাল ও সেগুন গাছের ছায়ায় ধানগড় একটি মাঝারি গোছের গ্রাম। আগে গ্রামটি হতদরিদ্র লোকের বাসভূমি ছিল, কিন্তু কয়েক বছর হইল রানীমা আসিয়া এখানে বাস করিতেছেন। তাহার বদান্যতায় গ্রামটি এখন বর্ধিষ্ণু। ধানগড় গ্রামের পূর্ব দিকে ছোট একটি নদী। এ দেশে সব নদীই গঙ্গা। নদী তীরে নাম দুধগঙ্গা। নদীর ধারে গ্রামের দিকে একটি প্রাচীন শিব মন্দির। লোকে বলে অর্জুন এখানে মন্দিরটি নির্মাণ করিয়া শিবের আরাধনা করেছিলেন। শিবরাত্রির সময় এখানে মেলা বসে, এখন বসিয়াছে। যাহারা পশুপতিনাথের মেলা পর্যন্ত যাইতে পারে না, এখানে দর্শন ও পূজা করিতে আসে, এখন আসিয়াছে। শিব মন্দির হইতে এক সারি সোপান নদীর মধ্যে অনেক দূর পর্যন্ত নামিয়া আসিয়াছে, জল পর্যন্ত পৌঁছায় নাই। গ্রীষ্মকালে জল এখন অনেক নিচে, হাঁটিয়া পার হওয়া যায়। নদীর পরপারে শালগাছের ছায়ায় বড় একখানি পাথরের উপর একজন লোক আসেন। তাহার গৈরিক বসন, মাথায় জটাভার, কমণ্ডল ও সুদীর্ঘ লৌহ ত্রিশূল প্রমাণ করে যে লোকটি সন্ন্যাসী এবং সম্প্রদায়ে শৈব। সন্ন্যাসী সুপুরুষ নয়, কিন্তু তাহার মুখে চোখে ব্যবহারে এমন কিছু আছে যাহাতে লোকনায়ক বলিয়া মনে হয়। সন্ন্যাসী ওপারের শিব মন্দির, মন্দির প্রাঙ্গণে মেলার ছাউনি প্রভৃতি দেখিতেছিল সত্য, কিন্তু তাহার চোখে এমন একটা ঔৎসুক্য ও প্রতীক্ষাপরতা ছিল যাহাতে সহজেই বুঝিতে পারা যায় সে কাহারও অপেক্ষা করিতেছে। অনেকক্ষণ হইল অপেক্ষা করিতেছে মনে হয়, কারণ তাহার মুখে আশাভঙ্গের ছায়া পড়িয়াছে। এখন সে অন্যমনস্কভাবে অভ্যাসবশে চাহিয়া আছে। মনোযোগের প্রধান ধারা অন্তর্মুখে বহিতেছে। সন্ন্যাসী প্রাচীন সংস্কৃতির মন্থন করিতেছিল। আপনাকে আশ্রয় দিতে পারি এমন সাধ্য নেই। আমি কোম্পানির সঙ্গে মৈত্রীতে বদ্ধ। আমি নিজের জন্য আশ্রয় প্রার্থী নই রানা সাহেব, কিন্তু আমার পত্নী পিতামহী এদের নিয়ে আমি কোথায় যাব? সে কি কথা? এরা স্বচ্ছন্দে এখানে থাকুন না, এই গ্রামেই এরা বাস করবেন। আমি মাসোহারা নির্দিষ্ট করে দেব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ? পেশবা পত্নী আমার রাজ্যে অতিথি, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। কিন্তু আপনি? যার নাই অন্য গতি তার আছে বারাণসী। কি সর্বনাশ, আপনি কাশীতে যাবেন? না, সেরকম দুঃসাহসী আমি নই। ভক্তের হৃদয়েই তো বারাণসী। আমি সন্ন্যাস গ্রহণ করব। তারপরে? তারপরে পশুপতিনাথের রাজত্বে পাহাড় পর্বত গুহা অরণ্য তো অল্প নয়, সন্ন্যাসীর জায়গা হবে। তাতে বোধ করি আপনার আপত্তি নেই রানা সাহেব। এই পর্বতের মধ্যে কে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমার সরকার তার কি সন্ধান রাখে নানা সাহেব? তাহলেই চলবে। 6 বছর আগেকার প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি দৃশ্য, প্রত্যেকটি খুঁটিনাটি সন্ন্যাসীর মনে পড়িল। এখানে আসিলে মনে পড়ে, মনে পড়িলে মন বিকল হইয়া যায়। মন বিকল হইলে অতীতের গৌরব, ভবিষ্যতের সংকল্প সমস্ত মিথ্যা মনে হয়। তবে ভরসার মধ্যে এই যে বছরে একদিনের বেশি প্রাচীন কথা মনে পড়িবার পথ বন্ধ। বছরে একটি মাত্র দিন, শিবরাত্রির দিনটি সন্ন্যাসী এখানে আসেন।
রানা সাহেব সেই অনুমতিটুকু দিয়াছেন। রানা বলিয়াছেন, কোম্পানির চর চারিদিকে ঘুরিতেছে, ভারত সীমান্তের এত নিকটে ঘন ঘন আসা নিরাপদ নয়। তবে শিবরাত্রির সময় বিপদ কম। ঐশ্বর্যের ঐরাবতে আসীন বিঠুরের নানা সাহেবকে হাজার হাজার সন্ন্যাসীর মধ্যে সন্ন্যাসীর বেশে শনাক্ত করা সহজ নয়। আজ 6 বছরে 6 বার মাত্র নানা এখানে আসিয়াছে, 6 বার মাত্র পত্নীকে দেখিয়াছে। সেদিন যাহার বয়স ছিল 14, আজ সে 20 বর্ষিয়া। নানার দীর্ঘশ্বাস পড়ে। রানা সাহেব, এই হচ্ছে পেশবাদের প্রসিদ্ধ নৌলেখা হার, আপনাকে বিক্রয় করিতে চাই। থালার উপর বিন্যস্ত নববর্ষা সমুদ ফুল্ল শিখির বিস্ফারিত কলাপের মতো চিত্রবর্ণ রত্নহার দেখিয়া রানার ক্ষুদ্র চক্ষু দুটি লোভে ঈর্ষায় বিস্ময়ে জ্বলিয়া ওঠে। সত্যই অপূর্ব, কিন্তু এখন রাজকোষে অর্থাভাব। কোম্পানির জন্য ফৌজ পাঠাতে অনেক খরচ হয়ে গিয়েছে, 1 লাখের বেশি দেওয়ার উপায় নেই। নানা বুঝিল ওইতেই সন্তুষ্ট থাকা আবশ্যক, নতুবা কাড়িয়া লইতে কতক্ষণ। রানার চোখে লোভের ঝলক সে দেখিয়াছে। এবারে নানা পত্নী কথা বলিল। রানা সাহেব, নগদ বেশি না দিতে পারেন, 2 গ্রাম আমাকে ইজারা দিন। এ অতি উত্তম প্রস্তাব। এই গ্রামের নাম ধানগড়, পাশের গ্রাম রাহারিয়া। আপনাকে জীবন সত্ত্ব দিলাম, 6000 টাকা মুনাফা হবে। নানা পত্নীর বিষয়বুদ্ধি দেখিয়া বিস্মিত হইল। 1 মুহূর্ত আগে যাহা জলে পড়িয়াছিল তাহার এমন নিপুণ উদ্ধার। তাহার গৌরববোধ হইল যে কাশীবাই পেশবা সিংহাসনের যথার্থ সহধর্মিণী। কিন্তু তখনই আবার দীর্ঘশ্বাস করিল। মহারাষ্ট্র সাম্রাজ্যের উত্তরাধিকারিণী আজ বিদেশে 2খানি গ্রামের ইজারাদার। নানা সন্ন্যাসী বেশে বিদায় হইয়া গেলে কাশীবাই ধানগড়ে স্থায়ী হইয়া বসিলেন। তিনিই এখানকার রানীমা। তিনিই সমারোহ করে শিবরাত্রির মেলা বসান। সারা বছর তিনি অপেক্ষা করিয়া থাকেন কবে শিবরাত্রি আসিবে, কবে সেই সঙ্গে নানা আসিবেন। অতীত হইতে নানার মন বর্তমানে ফিরিয়া আসিল। মনে পড়িল, কখনো তাহাকে এতক্ষণ অপেক্ষা করিতে হয় নাই, এবারে এত বিলম্ব কেন? কোনো বিপদ ঘটে নাই তো? কাশীবাই সুস্থ আছে তো? ক্লান্ত মজ্জমান ব্যক্তি অনেক চেষ্টায় একবার ভাসিয়া উঠিয়াই আবার যেমন তলাইয়া যায়, নানার মন আবার অতীতে ডুবিয়া গেল। নানা এখন অতীতজীবী। এবারে কতক্ষণ সম্বিতহীন ছিল জানি না, হঠাৎ চমকিয়া উঠিয়া দেখিল পায়ের উপর একটি ছায়া পড়িয়াছে। কাশীবাই! নানা 2 বাহু প্রসারিত করিয়া তাহার দিকে ছুটিয়া গেল। অন্যবারের মতো কাশীবাই আলিঙ্গনে ধরা দিল না, সরিয়া গেল। বিস্মিত নানা 1 মুহূর্ত নিস্তব্ধ থাকিয়া তাহার দিকে আগাইয়া গেল। ডাকিল, কাকুবাই, মুখ মলিন কেন? কাকুবাই তাহার আদরের নাম, তবুও সে নীরব। কোনো বিপদ ঘটেছে? এবারে সে কথা বলিল, না, দুঃখ কিসের, সুখেই আছি। তবে এত সুখ বুঝি আমার অদৃষ্টে নাই। আমার আগমনে, তোমার আগমনেই বেশি করে মনে পড়েছে, এত সুখে আমার অধিকার নেই। নানা অভিমানে বলিল, তবে না হয় আমি আর আসব না। তোমার জন্যই সারা বছর পথ চেয়ে, পত্নীর কথা শেষ হইবার আগে নানা শুরু করিল, সারা বছর পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, মন তোমার কাছে পড়ে থাকে। ইচ্ছে হয় আরও ঘন ঘন আসি, কিন্তু সাহস হয় না। কোম্পানি আমাকে গ্রেপ্তার করবার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। কেন? বিস্মিত নানা বলিল, কেন তা কি জানো না? এতদিন পর জেনেছি। বিদ্রোহের অপরাধে? না, বিবি ঘরে হত্যাকাণ্ডের অপরাধে। নানা চমকিয়া উঠিল। সেই ব্যাপারটি সম্পূর্ণভাবে সে পত্নীর কাছে চাপিয়া গিয়াছিল। বলিল,
তোমার কাছে এই সংবাদ এলো কী করে? পাপের সংবাদ কাকের মুখে আসে, বাতাসে ভেসে আসে। পাপ? শত্রুকে হত্যা কি পাপ? অসহায় বালক বালিকা আর স্ত্রীলোকেরা তোমার শত্রু? শত্রুর স্বজনগণ যে শত্রু, তাছাড়া কোম্পানি কি অসহায় নরনারীকে হত্যা করেনি? এক পাপের দ্বারা আর এক পাপের প্রতিকার হয় না। আর পাপ যদি না হবে তবে আমার কাছে চেপে গেলে কেন? লড়াইয়ের সব কথাই তো বলতে। খুন খারাপির সব কথা কি সুন্দরবাইকে বলবার যোগ্য? সুন্দরবাই তার আরেকটি আদরের নাম। তা নয়, তুমি জানতে যে ওই কাণ্ডটা জঘন্যতম পাপ, তাই আমার কাছে চেপে গিয়েছিলে। নানা হাড়ে হাড়ে জানিত যে তাহার কথা অতিশয় সত্য। বিবি ঘরের হত্যাকাণ্ডের আগে সে প্রিয়তমা পত্নীকে বিঠুর হইতে দূরে সরাইয়া দিয়াছিল। তাহার কানে এই সংবাদ গেলে সে দুঃখ পাইবে, এই ছিল নানার ভয়। তার চেয়েও বেশি ভয় ছিল নানার বিভৎস সংকল্প পূর্বাহ্নে জানিতে পারিলে সে নানাকে নিবৃত্ত হইতে অনুরোধ করিবে। তাহার অনুরোধ এড়ানো কঠিন। নানা সত্যই তাহাকে ভালোবাসিত। ভালোবাসা বলিতে মানুষের যাহা বোঝে সেই ভাবটি নানা একমাত্র তাহার প্রতি অনুভব করিত। নানার কৌশলে এতদিন কথাটি পত্নীর কানে প্রবেশ করিতে পারে নাই। তাহার কাছে যেসব পরিচয় ছিল তাহারা সকলে নানার বিশ্বাসভাজন। সে বিশ্বাস তাহারা প্রাণপণে রক্ষা করিয়া আসিয়াছে। এতদিন পরে এত দূরে কে খবর দিল তাহার পত্নীকে? নানা বিস্মিত হইল, বলিল, এতদিন পরে সেজন্য অনুশোচনা করে কি ফল? তোমার কাছে এতদিন পরে, আমার কাছে আজ নূতন। পুরাতন কথা ছেড়ে দাও। পাপ কি পুরাতন হয়? হয় না। তবে পুরাতন হলে তার ভার আরও বাড়ে। সে পাপের ভার তো আমার, অর্ধেক আমার নয়। কিন্তু তুমি যে বাকি অর্ধেকের ভারেই ডুববে। ডুবতে আর বাকি কি? সে তো ঘটনাক্রমে প্রায়শ্চিত্ত করতে হবে না? বেশ, আমি করব। তোমার কথা তুমি জানো। আমার অর্ধেকের প্রায়শ্চিত্ত আমি ছাড়া আর কে করবে? রাজার পাপের দায়িত্ব তুমি কেন নেবে? আমি রানী নই। স্বভাবত চাপা প্রেমের অচপল দুর্ভাগ্যে নীরব কাশীবাইয়ের মুখরতায় নানা অদৃষ্টের হস্তক্ষেপ লক্ষ্য করল। হতবুদ্ধি হইয়া সে একখানা পাথরের উপর বসিয়া পড়িল। কিছুক্ষণ পরে সে সতেজে খাড়া হইয়া দাঁড়াইয়া উঠিল। সগর্বে আদেশের স্বরে বলিল, বলো, কে তোমাকে এই সংবাদ দিয়েছে? কাকের মুখ, বকের মুখ, বাতাসে ভেসে আসা ওসবে আমি বিশ্বাস করি নে। এবারে সন্ন্যাসীর বেশ ভেদ করিয়া তাহার রাজসিক ব্যক্তিত্ব বাহির হইয়া পড়িয়াছে। সে কেবলই পাথরে সুদীর্ঘ ত্রিশূলখানা ঠুকিতে লাগিল। বলো, কে বলেছে? কিছুমাত্র ভয় না পাইয়া কাশীবাই বলিল, খবর সত্য কিনা বলো। কে খবর দিয়েছে শুনে কি ফল? তবু শুনতে চাই। আমি বলতে প্রস্তুত নই। এত সাহস? ভয় কিসের? আমি কত নারী হত্যা করেছি শুনেছ তো? না হয় আর একটা বেশি করবে। সংবাদদাতা তবে নারী? বিচলিত কাশীবাই বলল, আমি নিজের কথা ভাবছি। এবারে নানার কণ্ঠস্বর আর্দ্র হইল। তোমাকে হত্যা করব কাকু? নইলে হয়তো যোগ্য প্রায়শ্চিত্ত হবে না। নানা আর দাঁড়াইয়া থাকিতে পারিল না, আবার বসিল এবং দুই করতলে মুখ ঢাকিয়া বাষ্প করুণ কণ্ঠে মূঢ়ের মতো বলিতে লাগিল, তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব। কাকুবাই, তুমি এমন নিদারুণ কথা ভাবতে পারলে? স্বামীর বৈকল্য দর্শনে কাশীবাইয়ের হৃদয় গলিল। কাছে আসিয়া গায়ে হাত রাখিয়া বলিল, চলো, ওপারে চলো। পরিশ্রান্ত হয়েছ, বিশ্রাম করবে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এলো। না, এখন আমি কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম করব। তাই ভালো।
তোমার ওপারে গিয়ে কাজ নেই। গাঁয়ে কজন অপরিচিত লোক এসেছে, সবাই বলছিল কোম্পানির চর হতে পারে। পুজো হবা মাত্র আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসব। এখন চললাম। নানা আপত্তি করল না দেখিয়া কাশীবাই দ্রুত পদে নদী পার হইয়া গৃহে চলিয়া গেল। প্রাচীন বনস্পতিসমূহের তলদেশে সরীসৃপ গাত্রের মতো শীতল স্পর্শ সেই ঘনায়মান অন্ধকারের মধ্যে একাকী বসিয়া নানার মন আর একবার অতীতে ফিরিয়া গেল। তাহার সন্ন্যাস জীবনে অতীতের কথা কখনো কখনো মনে পড়িত, কিন্তু সে যেন উপত্যকার ফাঁকে দূরের আকাশ চোখে পড়ার মতো ক্ষণিক এবং আংশিক। কিন্তু আজ সে যেন সশরীরে অতীতে ফিরিয়া গেল। বিঠুর, কানপুর, সিপাহী ফৌজ, কোম্পানির সেনাপতি অ্যাড্রিয়ান হোপ গ্রান্ট, স্যার কলিন ক্যাম্বেল, স্বপক্ষের তাঁতিয়া টুপি, আজিমুল্লাহ খাঁ, জুবেদা বিবি। আজিমুল্লাহ খাঁ ও জুবেদা বিবি নাম মনে পড়িতে সে শিহরিয়া ওঠে। এই দুজনেই তার অধঃপতনের হেতু, নতুবা তাঁতিয়া টুপি বিবি ঘরের হত্যাকাণ্ডের পক্ষে ছিল না। নানা কি কখনো স্বপ্নেও ভাবিয়াছে যে বিদ্রোহীদের নেতা হইয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে নামবে? কোম্পানির বিরুদ্ধে তাহার অনেক অভিযোগ ছিল সত্য, তবু মিরাটে বিদ্রোহ ঘটিবার পরেও তাহার সহানুভূতি ছিল কোম্পানির দিকে। কিন্তু এমন সময়ে একদিন যখন হাজার হাজার সিপাহী তাহার পায়ের কাছে হাতিয়ার রাখিয়া তাহাকে হিন্দুস্তানের বাদশাহ বলিয়া অভিবাদন করিল, যখন বলিল যে কোম্পানি রাজ তাহারা বরবাদ করিয়া এখন পেশবা রাজ প্রতিষ্ঠায় আসিয়াছে, তখনও নানা আগুনে ঝাঁপ দিতে রাজি হয় নাই। তারপরে নানাকে দোমনা দেখিয়া যখন তাহারা জানাইল যে নানা যখন গদিতে চাপিতে রাজি নয়, তখন তাহারা দিল্লি যাত্রা করিতেছে, দিল্লির বাদশাকেই বাদশাহী ফিরিয়া দেবে, যখন তাহারা জানাইল যে প্রয়োজন হইলে বাদশাহের পক্ষ হইয়া তাহারা কোম্পানির গোলাম নানার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিবে, তখন সে আর নীরব থাকিতে পারিল না। একখানা তরবারি কুড়াইয়া লইয়া গর্জন করিয়া উঠিল, কোম্পানি রাজ মুর্দাবাদ। পর মুহূর্তে সহস্র সিপাহী কণ্ঠ গর্জন করিয়া উঠিল, পেশওয়া রাজ জিন্দাবাদ। বাহাদুর শাহ তাহার নিজের কথা মনে পড়িবা মাত্র এহেন দুরবস্থার মধ্যেও নানা এক প্রকার কৌতুক অনুভব করিল। মোগল সম্রাট ও পেশওয়া সম্রাট দুজনেরই আজ সমান অবস্থা। নানার মনে পড়িল যে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করা সত্ত্বেও তাহার মতিগতি সম্বন্ধে স্বপক্ষের প্রধানগণ নিশ্চিন্ত ছিল না। বিদ্রোহীদের যেভাবে শান্ত করিয়া রাখিয়াছিল, বন্দী ইংরেজদের প্রতি যেরকম সদ্ব্যবহার করিত, তাহাদের ধারণা প্রয়োজন হইলে এ সমস্তই কোম্পানির পক্ষে যোগদানের ভূমিকা। কোম্পানি পেশোবার গায়ে হাত দিবে না, সিপাহীদেরও ভয়ের কারণ সামান্য। বেগতিক দেখিলে হাতিয়ার গোলা গঙ্গাগর্ভে ফেলিয়া দিয়া ভালো মানুষটির মতো নিজ গ্রামে গিয়া বসিবে। মরিতে মরিবে মাঝখানের মুষ্টিমেয় কয়েকজন নেতা। ষড়যন্ত্র বিস্তার করিয়া তাহার নানার হাত ইংরেজের রক্তে রাঙাইয়া দিবার চেষ্টা করিল, যাহাতে আর সে দলত্যাগ না করিতে পারে। বিবি ঘরের রক্তস্রোতে নানার হাত রঞ্জিত হইয়া গেল, দলত্যাগ করিবার পথ বন্ধ হইল। এসব সূক্ষ্ম ক্রিয়া প্রক্রিয়া তখন সে বোঝে নাই, পরে বুঝিয়াছে, যখন ফিরিবার আর পথ ছিল না। সেদিনকার অস্পষ্টতা আজ দিবালোকের মতো স্পষ্ট। এই ষড়যন্ত্রের মূলে আজিমুল্লাহ খাঁ, এই ষড়যন্ত্রের অস্ত্র জুবেদা বিবি। তাহাদের নাম মনে পড়ায় সে আবার শিহরিয়া উঠিল ভয়ে এবং ঘৃণায়। সে কেবল ভাবিতে লাগিল জুবেদা বিবি শয়তানি, নারী শয়তানির মতো কোনো শয়তান। তাহার মনে পড়িল উর্বশী ইন্দ্রের আয়ুধ আর জুবেদা আজিমুল্লাহর আয়ুধ। ইন্দ্রের দুই আয়ুধ বজ্র ও উর্বশী, আজিমুল্লাহ খাঁর দুই আয়ুধ তলোয়ার ও জুবেদি। মনোহর আয়ুধকে সাধ করিয়া বুক পাতিয়া নেয়, নানাও একদিন সাধ করিয়া জুবেদিকে কণ্ঠে গ্রহণ করিয়াছিল। বিঠুরের প্রাসাদে একদিন আজিমুল্লাহ খাঁ আবির্ভূত হইল। নানা শুধাইল, কি খাঁ সাহেব, অনেক দিন দেখিনি, কোথায় ছিলে? সময়ক্রমে সংকটের মুখে এগিয়ে চলেছে, তুমি না থাকলে পেশোবার রাষ্ট্রতরণী বানচাল হতে কতক্ষণ?
আজিমুল্লাহ খাঁ নানার ভারী বিশ্বাসভাজন। নানার স্বার্থ সংক্রান্ত দরবারে সে একবার বিলাত ঘুরিয়া আসিয়াছে। ইংরেজি বলিতে কহিতে, ইংরেজ সমাজে মিশিতে, কূটনীতির সূক্ষ্ম চালনা করিতে তাহার জড়ি নাই। তাহাকে না হইলে নানা অচল। আজিমুল্লাহ খাঁ হাসিয়া বলিল, সম্প্রতি কাশ্মীর থেকে আসছি। কাশ্মীর? সে যে ভূস্বর্গ। তা আমার জন্য কি আনলে? পারিজাত কুসুম মিলল কি? পারিজাত তো ছাড়, খোদ উর্বশীকে এনেছি। কেবত শুনে লোভ হচ্ছে? তাহলে দেখে চক্ষু সার্থক করুন। তখন আজিমুল্লাহর ইঙ্গিতে পর্দার অন্তরাল থেকে তরুণী জুবেদি নানার সম্মুখে আবির্ভূত হইল। তাহার অপরূপ সৌন্দর্যে দর্শনে নানা হতবুদ্ধি হইয়া গেল। প্রথম বিস্ময়ে ধাক্কা কাটিলে নানা হাসিয়া বলিল, উর্বশী তাতে সন্দেহ নাই। এটি নানার জন্মদিনের উপহার। সেদিন নানার জন্মদিন ছিল। কাশ্মীরের জাফরান কুঁড়ির মতো অলৌকিক তাহার রূপ। রক্তমাংসের ভার ন্যূনতম সীমায় নামিয়া হাসি, চাহনি ও লাবণ্য, হাবভাব ও কলাবিলাস ঊর্ধ্বতম সীমায় চড়িয়া একটি অপূর্ব মহিমার সৃষ্টি করিয়াছে। বয়স? উর্বশীর আবার বয়স কি? নানার মুগ্ধ ভাব দর্শনে প্রীত আজিমুল্লাহ বলল, এ বস্তু নানার হারেমের যোগ্য। কিন্তু নানার হারেম যে এ বস্তুর যোগ্য নয়, নূতন হারেম আবশ্যক। অচিরেই নূতন হারেম নির্মিত হইল, আর যেখানে দিবারাত্রির অধিকাংশ সময় কাটাইতে লাগিল নানা। তাহার কনিষ্ঠা পত্নী কাশীবাই নিতান্ত বালিকা থাকিত পিত্রালয়ে। নানা সদরে অন্দরে আজিমুল্লাহ খাঁর বশীভূত হইয়া পড়িল। সদরে সে স্বয়ং, অন্দরে তাহার কুসুমায়ুধ জুবেদি। আজিমুল্লার প্ররোচনায় নানা বিদ্রোহী পক্ষ অবলম্বন করিল, তবু ঠিক ধরা ছোঁয়ার মধ্যে আসিল না। আজিমুল্লার ইঙ্গিতে জুবেদি বিবি তাহার দুই হাত বিবি ঘরের রক্তে রাঙাইয়া দিল। রক্তের রং যে কিরূপ মারাত্মক লাল নানা তখন বুঝিল। একদিন নানা জুবেদি বিবির ঘরে আসিয়া দেখে যে জুবেদি নাই। নানা অপেক্ষা করিয়া রহিল। আগে কখনো তাহাকে অপেক্ষা করিয়া থাকিতে হয় নাই। কিছুক্ষণ পরে জুবেদি আসিলে নানা শুধাইল, আজ অধমের প্রতি বিবি এমন নির্দয় কেন? দু এক মুহূর্ত নীরব থাকিয়া জুবেদি বলিল, আমি আর এখন বিবি নই, বাঁধি। এই বলিয়া সে কাঁদিয়া ফেলিল। সুন্দরী রমণী চোখের জল রোধ করিতে পারে এমন বীর পুরুষ বিরল। নানা ব্যস্ত হইয়া বলিল, কি ব্যাপার বিবি? কে তোমাকে বাঁধি বলেছে? এমন সাহস কার? যথোচিত সাধাসাতির পরে জুবেদি বলিল, আর কারা? বিবি ঘরের বিবিরা। সেখানে গিয়াছিলে কেন? খাঁ সাহেবের অনুরোধে। তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা দেখতে। একটা কথাও সত্য নয়। আজিমুল্লাহ খাঁ ও জুবেদি বিবি দুজনে মিলিয়া বানানো। তা তারা কি বলল? বলল, তারাই বিবি, আমি বাঁধি। হ্যাঁ, ওদের কথা ছেড়ে দাও, অনেক দিন বন্ধ আছে, কি বলতে কি বলেছে। আমি স্বাধীন আছি, সে কি আমার দোষ? আর স্বাধীনতাই বা কোথায়, যেখানে বন্দিরা বিবিকে বাঁধি বলে? এমন স্বাধীনতায় ধিক। মনের দুঃখে ওসব কথা বলেছে। আমি বুঝি খুব আনন্দে এসব কথা বলছি। আর শুধু কি কথা, এই দেখুন বলিয়া পিঠের কাপড় তুলিয়া দেখাইল নখচিহ্ন। কেমন করে হলো? রাক্ষসীরা আঁচড়ে কামড়ে দিয়েছে। সব মিথ্যা। আজিমুল্লাহ স্বহস্তে কিছু দাগ করিয়া দিয়াছে। কি সর্বনাশ! সর্বনাশ কেন? ওদের শিরোপা পাঠিয়ে দিন। না জনাব, আমাকে অনুমতি দিন, আমি কাশ্মীরে ফিরে যাই। তোবা তোবা, তুমি কাশ্মীরে গেলে আমি হিন্দুস্তানের কি করব? আপনিও বরঞ্চ চলুন। বিবিদের যে প্রতাপ দেখলাম, সাহেবদের প্রতাপ নাকি আরও কত বেশি। ওরাই এ দেশে রাজত্ব করবে। ওসব কথা থাক, তোমার কাশ্মীর যাওয়া হতে পারে না। তবে বিবিদের সাজার ব্যবস্থা করুন। স্ত্রীলোককে কি সাজা দেব? তবে সে ভার স্ত্রীলোকের উপর ছেড়ে দিন। কোথায় তেমন স্ত্রীলোক? কেন, আমি আছি। কি সাজা দেবে? রাজদ্রোহীর যোগ্য সাজা। আচ্ছা, অল্প স্বল্প তিরস্কার করে ছেড়ে দিও, সে দেখা যাবে।
নানা ভাবিল ব্যাপারটা অল্পেই মিটিয়া যাইবে। জুবেদি যাহা ভাবিল তাহার পরিচয় বিবি ঘরের কাণ্ড। সে তখনই আজিমুল্লাহ খাঁর কাছে গেল। আজিমুল্লাহ বলিয়াছিল কোনো রকমে আধখানা বা সিকিখানা হুকুম আনিতে পারিলেই চলিবে। জুবেদি আস্ত একখানা হুকুম আনিয়া দিল। নানা হত্যাকাণ্ডের আগে এসবের কিছুই জানতে পারে নাই। পরে সমস্তই বিশদ জানিয়াছিল, কিন্তু তখন সে পলাতক। বিচার বা দণ্ডদানের ক্ষমতা তাহার আর নাই। কাশীবাই এসব ঘটনার কিছুই জানিত না। বিদ্রোহের পূর্বে সে পিত্রালয় হইতে বিঠুরে আসিয়াছিল বটে, কিন্তু বিদ্রোহ বাঁধিয়া উঠিবা মাত্র প্রিয়তমা পত্নীকে কয়েকজন বিশ্বস্ত অনুচরের সঙ্গে নানা নেপাল সীমান্তে পাঠিয়া দিয়াছিল। কোম্পানির ফৌজ বিঠুর অধিকার করিয়া লইলে নানা পালাইয়া আসিয়া স্ত্রীর সঙ্গে মিলিত হইল এবং তারপরে নেপাল রাজ্যে প্রবেশ করিয়া রানার কাছে আত্মসমর্পণ করিল। সে প্রসঙ্গই আগে কথিত হইয়াছে। আজ নির্জনে গভীর অন্ধকারে একাকী বসিয়া কত কথাই না তাহার মনে পড়িতেছিল। খুব সংলগ্ন আকারে নয়, ছেঁড়া ছেঁড়া ভাবে, তবু ভগ্ন সেতু চিহ্ন দেখিয়া পূর্ণ সেতুর আভাস পাইবার মতো নানার চিন্তাধারা মোটামুটি বুঝিতে পারা যায়। সে ভাবিতেছিল যাহা হইবার হইয়াছে, তাহার দণ্ড সে পাইয়াছে। পেশবার সিংহাসনের অধিকারী, রাজভিক্ষার অধিকার ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু এত দুঃখের মধ্যেও তাহার এক সান্ত্বনা ছিল, একটিমাত্র সুখ। বিবি ঘরের জঘন্যতম পাপের বার্তা প্রিয়তমা পত্নীর কানে প্রবেশ করে নাই। আজ সে সুখও গেল। নানা দীর্ঘশ্বাস ফেলিয়া ভাবিল, যাইবেই বা না কেন, এত বড় পাপের কি প্রায়শ্চিত্ত হইবে না? কিন্তু সে কিছুতেই ভাবিয়া কুল পাইল না এ কথা কাশীবাইয়ের কানে তুলিল কে। দুজনে পারে, আজিমুল্লাহ ও জুবেদি। আজিমুল্লাহর অন্দরে প্রবেশ নিষেধ, তবে পারে জুবেদি। কিন্তু সেই বা কোথায়? বিশাল হিন্দুস্তানের কোথায় সে আত্মগোপন করিয়াছে, হয়তোবা মরিয়াই গিয়াছে। আজ 5-6 বছর তাহার সন্ধান নাই। তবে এ খবর আসিল কাহার মুখে? হাতের উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রইল। তাহার মনে পড়িল কাশীবাই বলিয়াছিল, কাকের মুখে বাতাসের মুখে। হয়তোবা সেই কথাই সত্য। সে ভাবিল পাপের গতি কুটিল আর অদৃষ্টের গতি গোপন। যে দুটি কানকে সে সযত্নে রক্ষা করিয়া যাইতেছিল, অদৃষ্ট ঠিক আসিয়া সেই দুটি কানেই বিষ ঢালিয়া দিয়াছে। সে কপালে কষাঘাত করিল। বুঝিল পত্নীর মনে তাহার জন্য যে শেষ আশ্রয়টুকু ছিল, আজ তাহা ভাঙিয়া পড়িল। পাপাচারীর জন্য যে তাহার মনে স্থান নাই, কাশীবাইকে সে জানিত। হঠাৎ সে ঋজু হইয়া উঠিয়া বসিল। অন্ধকারে তাহার চোখ জ্বলিয়া উঠিল। সংবাদদাতাকে পাইলে একবার সে দেখিয়া লইত। নিজের পাপের দণ্ড সে ভোগ করিতেছে, কিন্তু এত বড় দুষ্কৃতিকারীকে কখনোই সে অনাহত ছাড়িয়া দিত না। সুদীর্ঘ ত্রিশূল দণ্ডটা সে দৃঢ় মুষ্টিতে চাপিয়া ধরিল। এমন সময় কাহার তীক্ষ্ণ কর্কশ হাসিতে তাহার চটকা ভাঙিয়া গেল। সে চমকিয়া উঠিল, তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। হাসে কে? এই নির্জনে অন্ধকারে তাহাকে ধিক্কার জানিয়া হাসে কে? অদৃষ্ট! একটু পরে তাহার বাস্তব জ্ঞান ফিরিয়া আসিল। এবারে হাসিবার পালা তার। ও হাসি নয়, নেপালি তরুক্ষের ডাক। রানীমা, আমায় মাপ করো। ওই এক কথা আর কতবার বলবো, বিশেষ ওই বিভৎস ব্যাপারের কথা। অনেকবার শুনেও যে বিশ্বাস হচ্ছে না। কী করবে বলো? ওসব লড়াইয়ের ব্যাপার। ওটা লড়াই হলো? এক ঘর ছেলে মেয়ে বুড়ো বুড়িকে হত্যা লড়াই? ওসব পুরুষালী কাণ্ডের আমরা কি বুঝি বলো? পুরুষালী নয় জুবেদি, পৈশাচিক। তুমি রানী, বড় মুখে ওসব বড় কথা বলতে পারো। হ্যাঁ, আমি পুরুষালী ছাড়া আর কি বলবো? যাই হোক, তুমি না জানালে তো জানতে পারতাম না। আমার জানা প্রয়োজন ছিল। কেন? এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? পেশবার পাপের প্রায়শ্চিত্ত তুমি করবে? করব না? হিন্দু স্বামী স্ত্রী এক অঙ্গ। ডান হাতে আঘাত লাগলে বাঁ হাতে ব্যথা করে। অত শত জানি নে রানীমা। দেশ ছেড়ে মক্কা শরীফে চলে যাচ্ছি, আর ফিরবো ইচ্ছা নেই। ভাবলাম তার আগে একবার রানীমাকে দর্শন করে যাই। এখানে এসে কথায় কথায় সব বেরিয়ে পড়ল।
আমার ধারণা ছিল পেশবা তোমায় বলেছেন। তিনি সব বলেছেন, ওই কথাটি ছাড়া। কেন এমন হলো? তিনি আমাকে বেশ জানেন যে ও কথা শুনলে আমি প্রায়শ্চিত্ত শুরু করব। কি তোমার প্রায়শ্চিত্তের বিধান? সকলের পক্ষে তো এক বিধান নয়। আমার বাবার ভয় ছিল পেশবার সম্মুখে পড়ে যায়, তাহলে তিনি আর আস্ত রাখবেন না। হ্যাঁ, কথাটা শুনে অবধি তিনি বারংবার জিজ্ঞাসা করছিলেন কে বলল তাকে তিনি দণ্ড দেবেন। তা মা, আমার নাম বলনি তো। পাগল নাকি? তাছাড়া তিনি আজ এখানে আর আসছেন না। কেন? কোম্পানির চর সর্বদা তাঁর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। আজ মেলায় কজন লোকের সন্দেহজনক গতিবিধি দেখে বলবন্তরাও আমাকে বলল, মা, আজ পেশবাকে গ্রামে ঢুকতে নিষেধ করো। আমিও পেশবাকে সেই কথা বললাম। তিনি ওপারে একটি গুহায় রাত্রি যাপন করবেন, ভোর হবার আগেই রওনা হয়ে যাবেন। পুজো হলেই আমি তাঁর জন্য প্রসাদ নিয়ে ওপারে চলে যাব। তবে মা, আমি একটু নিশ্চিন্তে বসতে পারি। হ্যাঁ, তিনি আসবেন না, তোমার কোনো ভয় নেই। জুবেদি পেশবার আগমন সম্ভাবনায় সত্যিই ভীত হইয়াছিল। এবার নিশ্চিন্ত হইয়া চাপিয়া বসিয়া পড়িল। বলা বাহুল্য, জুবেদির দেশত্যাগ ও মক্কা যাত্রার কথা সর্বৈব মিথ্যা। হত্যাকাণ্ডের সংবাদটি কাশীবাইকে দিবার জন্যই অশেষ কষ্ট স্বীকার করিয়া সে এখানে আসিয়াছিল। হে রহস্যের মূল বোধ করি মানব স্বভাবে নিহিত, কাজেই ইহা যত অসম্ভব বোধ অস্বাভাবিক নয়। জুবেদি বিবি এখন নির্বাপিত জ্যোতি। আলো নাই, কিন্তু তাপ আছে। সেই তাপে নিরন্তর সে দগ্ধ হইতেছে। সেই তাপে তাহার অপূর্ব রূপ পুড়িয়া ছাই হইয়া গিয়াছে। ছাই হইয়াছে, তবু তাপ যায় নাই। আগের মতো আগুন থাকিলে দাবানল কাণ্ড বাঁধাইয়া দিত। এখন আছে শুধু তাপ। সেই তাপে কাশীবাইয়ের হৃদয় তপ্ত করিয়া তুলিবার উদ্দেশ্যেই তাহার এখানে আগমন। নানার উপর প্রতিশোধ গ্রহণে তাহার হাতে এখন এটাই একমাত্র অস্ত্র। সিপাহী বিদ্রোহের দাবানলকে জুবেদি বিবি একটি স্বর্ণময় স্বপ্ন বলিয়া মনে করিয়াছিল। সে ভাবিয়া লইয়াছিল যে নানা সাহেব হিন্দুস্তানের বাদশাহ হইলে সে দ্বিতীয় রৌশনেরা বা জেবুন্নিসা হইয়া সিংহাসনের পাদপীঠে বসিয়া বাদশাহকে চালনা করিবে। আবার কখনো কখনো অমিত স্বপ্নপ্রবণ তাহার মন বলিত, দ্বিতীয় নূরজাহান হইতেই বা বাধা কি? সিংহাসনের পাদপীঠে কেন? অর্ধেক সিংহাসন নয় কেন? উচ্চাকাঙ্ক্ষার শিখা আরও একটু উজ্জ্বল হইয়া উঠিলে রাজিয়া সুলতানের কথা তাহার মনে পড়িত। হিন্দুস্থানের স্বর্ণচূড় সিংহাসনের নিঃস্বপ্ন অধিকারিণীর রূপে সে নিজেকে দেখতে পাইত। এসব কথা কতটা সে নিজে ভাবিয়া আবিষ্কার করিয়াছিল আর কতটা কূট চতুর আজিমুল্লাহ খাঁ তাহার মনে ঢুকিয়া দিয়াছিল তাহা জানি না। তবে ইহা সত্য যে জুবেদির উচ্চাকাঙ্ক্ষার আগুনে সে ইন্ধন যোগাইত, সিংহাসন লাভের চন্দন কাষ্ঠের ইন্ধন। তাহার মোহকর সৌগন্ধে মুগ্ধ বিভ্রান্ত জুবেদি কত কী স্বপ্ন দেখিত। আজিমুল্লাহ খাঁ তাহাকে বুঝাইয়া দিয়াছিল যে নানাকে হত্যাকাণ্ডে লিপ্ত না করিতে পারিলে সংকটকালে সে কোম্পানির পক্ষে ফিরিয়া যাইতে পারে, আর কোম্পানির পক্ষে ফিরিয়া গেলে জুবেদির স্বর্ণ সিংহাসন স্বর্ণ মেঘের মতোই অন্ধকারে বিলীন হইয়া যাবে। তারপরে যখন সিপাহী বিদ্রোহের দাবানল নিভিয়া গেল, জুবেদি আবিষ্কার করিল যে স্বর্ণ সিংহাসনের পরিবর্তে সে ভস্মস্তূপের উপর সমাসীন। সে দেখিল যে তাহার ঐশ্বর্য প্রতাপ প্রতিপত্তি সমস্তই লোপ পাইয়াছে। শুধু তাই নয়, সে এখন কোম্পানির হুলিয়াকৃত আসামি। গ্রাম হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে শরবৃদ্ধ মৃগের মতো ছুটিয়া বেড়ানোই এখন তাহার জীবন। তখন তাহার নির্বুদ্ধি মনের প্রচণ্ড ক্রোধ পড়িল নানার উপর। তাহার ধারণা হইল বর্তমান দুর্দশার ও ভাবী সিংহাসন লোপের একমাত্র কারণ নানা। যে রাগ বস্তুত পড়া উচিত ছিল আজিমুল্লাহ খাঁর উপরে, কুটকুশলী আজিমুল্লাহ খাঁ তাহা সম্পূর্ণরূপে নানার উপর লইয়া ফেলিল। তখন হইতে জুবেদি নানার উপর প্রতিশোধ গ্রহণের উপায় ভাবিতে লাগিল। এরূপ ক্ষেত্রে পুরুষ হইলে নানাকে ধরাইয়া দেবার স্থূল প্রচেষ্টায় আত্মনিয়োগ করিত, কিন্তু জুবেদি নারী, শুধু নারী নয়, চিরন্তনী নারী। সে চিন্তা করিয়া দেখিল নানার ফাঁসি হইলে তাহার নিজের কি লাভ? লাভ তো নানার। মৃত্যুতে তাহার সমস্ত দুঃখ ও গ্লানির অবসান ঘটিবে।
সে ভাবিল, বাঁচিয়া থাকিয়া নানা সে নিজে যেমন কষ্ট পাইতেছে তাহাই করিতে হইবে। সে জানিত দুস্তর সমুদ্রে নানার একমাত্র আশ্রয় কাশীবাইয়ের হৃদয়। যুবেদী রমণী নয়, কিন্তু রমণীর হৃদয়ের মহিমা ও প্রেম সম্বন্ধে সে সম্পূর্ণ সচেতন ছিল। সে সংকল্প করিল নানার সেই শেষ আশ্রয় নষ্ট করিয়া দিতে হইবে। ধর্মপ্রাণ কোমল হৃদয় কাশীবাই পতির নৃশংসতায় নিদারুণ মর্মপীড়া পাইবে। সেই পীড়ায় স্বামী স্ত্রীর সম্বন্ধ পীড়িত হইতে থাকিবে, সে বিষয়ে অনুমাত্র সন্দেহ ছিল না। নারী ছাড়া নারীর হৃদয়ের রহস্য কে বুঝিবে? নারী ছাড়া এমন নিষ্ঠুরই বা হইবে কে? শয়তান বোধ করি ছদ্মবেশী নারী। নানা উঠিয়া পড়িল। কি ভাবিয়া উঠিল সে নিজেও জানে না। বোধ করি চাপা অন্ধকার অসহ্য হইয়া উঠিয়াছিল। বোধ করি রাত্রির শীতল স্পর্শে দুর্লভ গৃহাশ্রয়ের জন্য ব্যাকুলতা অনুভব করিয়া থাকিবে। কোনো সন্ন্যাসী 16 আনা সন্ন্যাসী নয়, মনের মধ্যে কোথায় একটুখানি গৃহী লুকাইয়া থাকে। গ্রামে গুপ্তচরের উপস্থিতির সম্ভাবনাকে সে তেমন আমল দিল না। একে রাত্রি অন্ধকার, তাহাতে আবার সন্ন্যাসীর বেশ। নানা ধীরে ধীরে নদীগর্ভে নামিল। সন্তর্পণে নদী পার হইয়া গ্রামের তীরে গিয়ে উঠিল। মেলায় লোকজন তখনও জাগ্রত ছিল। মেলার দিকটা এড়াইয়া ঘুরপথে কাশীবাইয়ের গৃহের দিকে চলিল। নানা জানিত অনেক বোঝা তাহার মাথায় চাপিয়াছে। সে জানিত হয় কোম্পানির হাতে নয় বিধাতার হাতে তাহার দণ্ড পাইতে হইবে। কিন্তু অতর্কিতভাবে কাশীবাইয়ের তৃতীয় হস্ত যে বিচার ক্ষেত্রে প্রসারিত হইবে, নানা তাহার স্বপ্নেও ভাবে নাই। পত্নীর বিরূপতায় তাহার সমস্ত মন বিকল ও বিষাক্ত হইয়া গিয়াছিল। তাহার প্রচণ্ড ব্যক্তিত্বের সমস্ত ক্রোধ ও হিংসা অজ্ঞাত সংবাদদাতার উপর পড়িয়াছিল। কিন্তু সে কে? কোথায় সে? কাশীবাই তাহার নাম করিবে না, নানা নিশ্চিত জানিত। আর করিলেই বা কি? পলাতক আসামি নানা, তাহার দণ্ডদানের ক্ষমতাই বা কি? এইরূপ নানা চিন্তা করিতে করিতে সে পথ চলিতে লাগিল এবং কিছুক্ষণ পরে নিরাপদে কাশীবাইয়ের গৃহপার্শ্বে আসিয়া দাঁড়াইল। সে দেখিতে পাইল ঘরে আলো জ্বলিতেছে। আর একটু অগ্রসর হইলে শুনিতে পাইল ঘরের মধ্যে দুজনের কণ্ঠস্বর। কৌতূহলী নানা নীরবে আগাইয়া গিয়া মুক্ত দ্বার পথে ভিতরে তাকাইয়া স্তম্ভিত হইয়া গেল। পিশাচি, তোমারই কীর্তি? নানা দেশকাল পাত্র ভুলিয়া, সমস্ত ধৈর্য ভুলিয়া স্বগর্জনে ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, ওহো শয়তানি, তোমারই কীর্তি? কাশীবাই ও যুবেদী কেহই নানাকে প্রত্যাশা করে নাই। তাহার অতর্কিত আগমনে দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেল। যুবেদী পালাইবার প্রচেষ্টা করিতেও ভুলিয়া গেল। যুবেদী প্রথমে সম্বিত ফিরিয়া পাইল এবং আত্মগোপনের উদ্দেশ্যে উঠিবার চেষ্টা করিল, কিন্তু তার আগেই শয়তানি, এই নাও বলিয়া সবলে সবেগে তাহাকে লক্ষ্য করিয়া ত্রিশূল দণ্ড চালনা করিল। ঠিক সেই মুহূর্তে কাশীবাই সম্বিত ফিরিয়া পাইল এবং কি করো বলিয়া অগ্রসর হইয়া গেল। নানার লক্ষ্যভ্রষ্ট ত্রিশূল কাশীবাইয়ের বক্ষবিদ্ধ করিল। এসব ব্যাপার বর্ণনায় কিছু সময় লাগিল, ঘটনায় এক মুহূর্তে ঘটিয়া গেল। হতবুদ্ধি নানা ত্রিশূলবিদ্ধ পত্নীর বুকের উপর পড়িয়া চিৎকার করিয়া উঠিল, কাকুবাই, কাকুবাই। কাকুবাই অন্তিম কণ্ঠে বলিল, এই প্রায়শ্চিত্তের আমার প্রয়োজন ছিল। ভালোই হলো যে তোমার হাতে হয়েছে। তারপর সে আর কথা বলিতে পারিল না। অসহায় বিমূঢ় নানা শিশুর মতো পায়ের কাছে মাথা ঠুকিতে লাগিল, বলিতে লাগিল, প্রায়শ্চিত্ত তোমার নয়, আমার। এই অবসরে যুবেদী ঘরের বাহিরে চলিয়া গিয়াছিল, পালাইবার জন্য উদ্যত হইয়াছিল, কিন্তু নানার খেদ শুনিয়া উত্তর দিবার প্রলোভন সম্বরণ করিতে পারিল না। বলিল, না, তোমার প্রায়শ্চিত্তের বিলম্ব আছে। আরে সে প্রায়শ্চিত্ত এভাবেও হবে না।
মারাঠা সাম্রাজ্যের অধীশ্বরকে, সিপাহী বিদ্রোহের নেতাকে সকলে আমূল ভুলে যাবে। সেই হবে তোমার প্রায়শ্চিত্ত। তুমি ধরা দেবার জন্য হিন্দুস্থানের মাঠে ঘাটে হেঁকে হেঁকে বেড়াবে, আমি নানা, আমাকে গ্রেপ্তার করো। কোম্পানির চৌকিদারটাও ফিরে তাকাবে না। সেই হবে তোমার প্রায়শ্চিত্ত। তুমি বিস্মৃত হবে, উপেক্ষিত হবে, অবজ্ঞাত হবে, নিজের ছায়ার চেয়েও তুমি মিথ্যা হয়ে যাবে। সেই হবে তোমার প্রায়শ্চিত্ত। তারপরে সে 2 পা আগাইয়া আসিয়া কণ্ঠস্বরে মরার উপর খাঁড়ার ঘা মিশিয়াইয়া বলিল, কুর্নিশ পেশবা সাহেব, বাঁদি কো বিদায় দিজিয়ে। এই বলিয়া সে খলখল করিয়া হাসিয়া উঠিল এবং অন্ধকারের মধ্যে মিলাইয়া গেল। তাহাকে আয়ত্তের মধ্যে পাইয়াও ধরিবার কোনো চেষ্টা নানা করিল না। মৃত পত্নীর পদপ্রান্তে সে পড়িয়া রইল। পরদিন পরিজনেরা মৃতদেহটি বা নানা কাহাকেও দেখিতে পাহিল না। শুনছিলেন প্রমথনাথ বিশির ঐতিহাসিক গল্প প্রায়শ্চিত্ত। সিপাহী বিদ্রোহের পটভূমিকায় নানা সাহেব, নাটিয়া টপি, কোম্পানি রাজ এদের পটভূমিকায় কিছুটা কল্পনা মিশিয়ে এক অসাধারণ রচনা। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম নানা সাথের গল্প শুনবার জন্য, আবৃত্তি শুনবার জন্য, শ্রুতিনাটক অথবা আবৃত্তি সংক্রান্ত নানান আলোচনা শুনবার জন্য এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।